দেখ, আগের দিনের ক্লাসেতে তোদের আমরা মাত্রার বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। সেই মাত্রার বিশ্লেষণের মধ্যে আমরা অনেকগুলো টপিকই করে নিয়েছিলাম, যেমন মাত্রার বিশ্লেষণের বেসিক ধারণা কি ছিল, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি যেটা একটা খুবই ইম্পর্টেন্ট রুলস ছিল, যে রুলসটা কিন্তু তোদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে তো আমরা কাকে আলোচনা করেছিলাম না, কিভাবে মাত্রার বিশ্লেষণকে বিভিন্ন জায়গায় আমরা প্রয়োগ করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেই ইম্পর্টেন্ট টপিক গুলোকে তোরা একটুখানি যদি রিক্যাপ করে দেখে নিতে পারিস পুরানো ভিডিওতে, যদি কেউ দেখে না থাকিস সেগুলোকে দেখে নিস, নেওয়ার পরেতে আজকের ভিডিওটা থেকে স্টার্ট করিস। আজকের ভিডিওটা থেকে তোরা মাত্রার বিশ্লেষণের পার্ট 2 হিসাবে ট্রিট করবি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো টপিক শিখবো, সাথে সাথে আমাদের এক্সামেতে এমসিকিউ টাইপের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই মাত্রার বিশ্লেষণ টপিক থেকে, সেই রিলেটেড আমরা কিছু টপিক নিয়ে ডিসকাশন করে নেব। তাহলে আজকে আমরা কি করতে যাচ্ছি সেটা আশা করি তোদের কাছে পয়েন্টটা ক্লিয়ার। খুবই সহজ কথা, মাত্রার বিশ্লেষণের পার্ট 2 নিয়ে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। এবং কি কথা বললাম, এবং আমাদের সেখান থেকে ছোট ছোট কয়েকটা নিউমেরিক্যালস এবং এক্সামের জন্য কি কি এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউ রিলেটেড পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করব। রাইট? তো চল আজকের আমাদের ক্লাস স্টার্ট করা যাক। তো প্রথম কথাতেই আগের ক্লাসেতে আমরা যেগুলো করিয়েছিলাম সেই রিলেটেড একটা নিউমেরিক্যালস নিয়ে নেব। সেই রিলেটেড নিউমেরিক্যালসটাকে তোরা প্রথমে তো সলভ করবি। যদি না করতে পারিস তোরা আগের ভিডিওটাকে অবশ্যই একবার দেখে নিবি। দেখে নেবার পরে তো আজকের ভিডিওটা থেকে তোরা স্টার্ট করতে থাকবি। রাইট? তো চল আগে আমরা স্টার্ট করি। তো কথা দেখ, আগের দিনে তো আমরা কি দেখেছিলাম না, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির আমাদের আননোন কিছু কোয়ান্টিটির আমাদের ডাইমেনশন বের করা শিখেছিলাম। তো সেখানেতে মেইন যে টপিক অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল কি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। তো চল আজকে সেখান থেকেই যে একটা খুব কমন কোয়েশ্চেন যেটা পরীক্ষাতে এসে থাকে, সেরকম একটা কমন কোয়েশ্চেন ধর আজকের আমরা প্রথম ডিসকাশন থেকে স্টার্ট করি। দেখ, ফর এক্সাম্পল আমরা নিচ্ছি কি, আহ, ধর তোরা হয়তো কেমিস্ট্রিতে এখনো পড়ে ফেলেছিস, না হলে তোরা পড়বি। দেখ, এটা হচ্ছে কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের আমাদের একটা বেসিক ফর্ম। ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এরকম ভাবে দেওয়া হয় p প্লাস a বাই ভি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে v মাইনাস p, সেটা ইকুয়াল টু ধর দিয়ে দেওয়া আছে r ইন্টু টি। তো এই ইকুয়েশনটা দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলে যেটা, সেটা হচ্ছে কি a আর b এর ডাইমেনশন বের করো। ওকে, এটা দিয়ে আমাদের কোয়েশ্চেন থেকে দেয় কি ফাইন্ড ডাইমেনশন অফ, ডাইমেনশন বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি, আমি মাত্রা বের করার কথা বলছি। তো আমাদের বলা হচ্ছে কি ফাইন্ড ডাইমেনশন অফ স্মল এ অ্যান্ড বি। ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে ছোট একটুখানি কথা বলে রাখি যে দেখ, তোদের ভান ডার ওয়াল ইকুয়েশনটা সময়তে বেসিক কি কথা জানতে হচ্ছে না, এটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের সমীকরণ। সেটা কি ছিল না, পিভি ইকুয়াল টু এনআরটি। সেই পিভি ইকুয়াল টু এনআরটিটা কার ক্ষেত্রে ছিল না, আদর্শ গ্যাসগুলো মেনে চলতো। কিন্তু সাধারণ অবস্থায়, বাস্তব অবস্থায় যেসব গ্যাস পাওয়া যায় তাকে আদর্শ গ্যাস বলা হয় না, তাকে প্র্যাকটিক্যাল কিছু গ্যাস বলা হয়। তো প্র্যাকটিক্যাল কিছু গ্যাস বলতে কি বলছি আমরা, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এই সমস্ত গ্যাস যে সমীকরণকে ফলো করে চলে সেটাকে প্রকাশ করার জন্য ভ্যান ডার ওয়াল কি করেছিলেন না, উনি আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি ছিল সেটাকে মডিফাই করেছিলেন, মডিফাই করে এই ফর্মুলাসটা দিয়ে দিয়েছিলেন। রাইট? এবং দেখ, এই ফর্মুলার মধ্যে আমার আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না, বেসিক কি কি কথা থাকছে দেখ। এই যে তোর পি, পি বলতে আমাদের কি বোঝানো হচ্ছে, পি বলতে বোঝানো হচ্ছে চাপ বা প্রেসার। ভি, ভি বলতে কার কথা বোঝানো হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটা আমাদের বোঝানো হচ্ছে আয়তন। ক্যাপিটাল আর বুঝতে পারছিস আদর্শ গ্যাস কনস্ট্যান্ট বা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালুস তোরা করেছিস কত, 8.31 জুল পার মোল পার কেলভিন। ভ্যালুস আমি আর লিখছি না এই মুহূর্তে, আমাদের সেটা দরকার নেই। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি তোরা পড়েছিস কি টেম্পারেচার। ওকে, বা সেটাকে তোরা বাংলায় যাকে বলছিস কি উষ্ণতা। ওকে, এর পরের কথাতে আয়, তাহলে তোদের এখান থেকে বের করতে হবে কি এ এবং বি এর ডাইমেনশন। নরমালি এ এবং বি হয়, এ এবং বি একটা তোর ধ্রুবক সংখ্যা হয়। তো ধ্রুবক সংখ্যা হলেও তার যে ডাইমেনশন থাকবেন এরকম কোনো ব্যাপার নেই, তার ডাইমেনশন থাকতেই পারে। সেই ডাইমেনশনটা কত হবে আমাদের আগের ক্লাসেতে তার রুলস আমরা শিখিয়েছিলাম, আজকের ক্লাসেতে তোদের জন্য সেটা হচ্ছে কি একটা প্র্যাকটিস করার কথা বললাম। তো যারা যারা ভিডিওটা দেখছিস তারা একবার চেষ্টা করবি ভিডিওটাকে 1 মিনিট পজ করে নিবি, পজ করে নিয়ে তোরা সেটাকে সলভ করে নিবি। আমি তোদের জন্য সেটা সলভ করছি। দেখ,
আমরা কি রুল শিখেছিলাম? প্রিন্সিপাল হোমোজেনিটির সময়তে আমরা রুলস হিসেবে শিখেছিলাম a ইকুয়াল টু যদি কোথাও b প্লাস c থাকে, a এর ডাইমেনশন, b এর ডাইমেনশন এবং c এর ডাইমেনশন অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ এখানটাতে কি কাজ হয়েছে দেখতো, v থেকে b কে বিয়োগ করেছি, অর্থাৎ v এর ডাইমেনশন এবং b এর ডাইমেনশন অবশ্যই সেম হতে হবে। তো সেই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা এখানটা থেকে বলতে পারবো কি, না এই স্মল বি কার ডাইমেনশনের সাথে সমান হবে, না ভলিউমের ডাইমেনশনের সাথে সমান হবে? ভলিউম। তোরা এবার শিখেছিস ভলিউমের ডাইমেনশন কত হয়, না তোরা আরামসে সেটাকে বলতে পারবি এল টু দি পাওয়ার 3। তাহলে দেখ এখান থেকে স্মল বি তার ডাইমেনশন আমরা কত শিখে নিলাম, না এল টু দি পাওয়ার 3। এবারেতে আমাদের বের করতে হবে কি, না এই a এর ডাইমেনশন বের করতে হবে। তো a এর ডাইমেনশন বের করার জন্য কি দেখছিস দেখ, p প্লাস a বাই ভি স্কোয়ার লিখে দিচ্ছি। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে দেখতো, আমাদের p এর ডাইমেনশন কার সাথে সমান হবে, a বাই ভি স্কোয়ারের ডাইমেনশনের সাথে সমান হবে। তাহলে সেখান থেকে তোরা কি বলতে পারবি, স্মল a ইকুয়াল টু p ইন্টু ভি স্কোয়ার। p p মানে কি শিখেছি আমরা, ফোর্স বাই এরিয়া। প্রেসার মানেই আমরা শিখেছি তো কত, ফোর্স বাই এরিয়া। আর সেখানটাতে কার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে দেখতো, ভি স্কোয়ার। ফোর্সের ডাইমেনশন আমরা শিখেছি দেখতো, এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়া, এরিয়া মানে আমরা সবাই শিখেছি এল স্কোয়ার। আর কি আছে দেখতো, ভি স্কোয়ার। ভি মানে কত, ভলিউম, ভলিউমের স্কোয়ার। নর্মাল ভলিউম মানে কত হতো, এল টু দি পাওয়ার 3 তার স্কোয়ার, তাহলে কত আসছে, এল টু দি পাওয়ার 6। তাহলে দেখ এবার নিশ্চয়ই এখান থেকে কাটতে পারবি, কাটলে এটা কত চলে এলো দেখতো, এল টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে চলে আসছে দেখ না, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। তাহলে এটা চলে এলো কার ডাইমেনশন, না স্মল এর ডাইমেনশন। সহজ কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই করে যাওয়ার চেষ্টা করিস। পরের টপিকে চল, মানে পরের নিউমেরিক্যালসে চল। এর পরের কথায় আয়, ধর এইরকম ধরনেরই আরো একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, কি বলেছে না, দেখ পরের এক্সাম্পল হিসাবে নিচ্ছি, আগেরটাকে তোরা 1 ট্রিট কর, এটাকে তোরা 2 নম্বর হিসাবে ট্রিট কর। দেখ কি কথায় আয়। ধর এখানটাতে বলেছে যে কোন পার্টিকেলের পজিশন, না পজিশন অফ দা পার্টিকেল মানে কোন পার্টিকেলের অবস্থানকে, সেটাকে কোন ইকুয়েশন দিয়ে দেয়া হয়েছে, s ইকুয়াল টু ভি নট বাই আলফা, ব্র্যাকেটের মধ্যে তো দিয়ে দেয়া হয়েছে দেখতো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। ওকে, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের বের করতে বলেছে কি, না আলফা এর ডাইমেনশন কত আসবে। ওকে, আলফা এবং ভি নট দুটোরই ডাইমেনশন বের কর তোরা। তাহলে এখান থেকে তোদের বের করতে ধর বলা হয়েছে ফাইন্ড ডাইমেনশন অফ কার কার, না এই স্মল আলফা অ্যান্ড ভি নট। ওকে, এই দুটো কোয়ান্টিটি তোকে ডাইমেনশন বের করতে বলা হয়েছে। তো কি রকম ভাবে করবি, কি করতে হবে, নিশ্চয়ই মোটামুটি তোদের এবারে তো আইডিয়া এসছে, করতে চেষ্টা কর, স্টার্ট কর। দেখ কি কথা শিখেছিস, নর্মাল কথা শিখেছিস। দেখ ই এর পাওয়ারেতে যদি কোনো কোয়ান্টিটিস থাকে, ই এর পাওয়ারেতে কে থাকতে পারে, 2 3 4 5 6, মানে এরকম কোন একটা কনস্ট্যান্ট নাম্বার থাকতে পারে। কনস্ট্যান্ট নাম্বারের ডাইমেনশন কত হয়, কনস্ট্যান্ট নাম্বারের ডাইমেনশন হয় তোর ডাইমেনশনলেস, যাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলেতে তোর এখানেতে কথা কি চলে আসছে দেখতো, এই যে উপরেতে ই এর পাওয়ারেতে যে কোয়ান্টিটিটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ যাকে আমরা বলছি আলফা ইনটু টি, সেটা কি হবে, ডাইমেনশনলেস, মানে তাকে কত লিখবো, 1। তাহলে সেখান থেকে আলফার ডাইমেনশন কত চলে আসবে দেখতো, 1 বাই টি। 1 বাই টি মানে নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা ডাইমেনশন কত আসবে, টি ইনভার্স। তো এটা চলে গেল কার ডাইমেনশনের কথা, না আলফার ডাইমেনশনের কথা আমার এটা চলে গেল। এরপরেতে কার ডাইমেনশনের কথা আমাকে ভালো মানে আলোচনা করতে হবে, না সেটা হচ্ছে কি ভি নট এর ডাইমেনশনের কথা আলোচনা করতে হবে। ভি নট বলতে এটা কোথায় আছে, না এখানেতে। কিন্তু কথা দেখ, তুই ই টু দি পাওয়ার মাইনাস আলফা টিকে কার সাথে যোগ করেছিলিস, 1 এর সাথে বিয়োগ করেছিলিস। তাহলে তোর কি আসছে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এর ডাইমেনশন একের ডাইমেনশনের সাথে সমান হবে। একের ডাইমেনশন কত, ডাইমেনশন কোনো নেই। তার মানে পুরো এই যে রাইট সাইডের এই কোয়ান্টিটিটা আছে এর কোনো ডাইমেনশন নেই। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এস অর্থাৎ পজিশন তার ডাইমেনশন কার সাথে সমান হবে দেখতো, এই ভি নট বাই আলফার ডাইমেনশনের সাথে সমান হবে। আমাদের কার ডাইমেনশন বের করতে হবে এখন, ভি নট এর ডাইমেনশন কত, এস ইন্টু আলফা। তাহলে এস মানে কত, পজিশন, তাহলে পজিশনের ডাইমেনশন কত, এল।
আর আলফার ডাইমেনশন তো আমরা বের করলাম, সেটা কত, টি টু দি পাওয়ার -1, তাহলে ভি, তাহলে সেই ভি এর ডাইমেনশন আমরা কত শিখে নিলাম না এল ইনটু টি টু দি পাওয়ার -1। খুবই সহজ কোয়েশ্চেন, কিন্তু তোদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোদের রেডি রাখতে হবে। পরের কথায় যাবো, চল। এখানেতে এই এক্সাম্পলটাতে আমরা কি দেখবো, ধর তো আমাদের বলে দিয়েছে কি, দেখ, ভেলোসিটি। ভেলোসিটি মানে তোরা সবাই শিখেছিস কি, ভি। আর কি বলেছে দেখ তো, ফোর্স। ফোর্স বলতে তোরা সবাই বুঝেছিস তাকে কাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল এফ দিয়ে, অর্থাৎ বল। আর কি বলা আছে, টাইম। টাইমকে তোরা কি বলছিস, ক্যাপিটাল টি। এই যে কোয়ান্টিটি গুলো, এই কোয়ান্টিটি গুলোকে আমাদেরকে বেসিক ইউনিট বা মৌলিক একক হিসাবে নিতে বলেছে, মানে ফান্ডামেন্টাল ইউনিটস হিসাবে নিতে বলেছে। তাহলে এই কোয়ান্টিটি গুলো নরমালি আমরা কি শিখেছি, লেন্থ, মাস, টাইম, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। তারপরে আর কি কি ফান্ডামেন্টাল ইউনিট ছিল, অ্যাম্পিয়ার, তারপরে কে ছিল, কেলভিন, তারপরে কে ছিল, মোল, আর কে ছিল না ক্যান্ডেলা। এগুলোকে আমরা বলতাম কি ফান্ডামেন্টাল ইউনিটস। কিন্তু সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট না হিসাবে নিয়ে, মানে আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে জাস্ট বলে দিচ্ছে যে এগুলোকে তুমি নাও, এগুলো অরিজিনালি নয়, সে তো তুইও জানিস আমিও শিখেছি, কিন্তু কথা হচ্ছে কি সেগুলোকে না নিয়ে তোকে বলছে এগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে নাও, রাইট। নিয়ে তোকে কি করতে বলছে দেখ তো, তাহলে কোয়েশ্চেনে কি হলো, ভেলোসিটি, ফোর্স এন্ড টাইম are taken as ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি আমরা, ফান্ডামেন্টাল ইউনিট বলতে আমরা বুঝতে পারছি ওই মৌলিক এককের কথা। আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে আমাদের বের করতে বলেছে কি, ফাইন্ড ডাইমেনশন অফ মাস। দিয়ে আমাদের কি বের করতে বলেছে, মাস অর্থাৎ ভর, ভরের মাত্রা কত হবে। ওকে, এই ছোট্ট কোয়েশ্চেন একবার তোরা ট্রাই করে ফেল। এমন কোনো চাপ নয়, অবশ্যই করতে পারবি। কিরকম কথা বলছি দেখ, আমি তো জানি না মাস তোর ভেলোসিটি, ফোর্স আর টাইমের উপর কিরকম ভাবে ডিপেন্ডেন্ট হবে আমি জানি না, তাহলে এটাকে অ্যাপ্রোচ করবো কিরকম ভাবে। আমার যেহেতু জানা নেই তাই আমি এটাকে ধরবো কিরকম ভাবে, দেখ, দেখ, আমাকে বের করতে হবে কার ডাইমেনশন, মাসের ডাইমেনশন, কার টার্মে না ভেলোসিটি, ফোর্স আর টাইমের টার্মে। তাহলে আমি কি লিখছি, ভেলোসিটি, সেটার সাথে রিলেশন আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি কি ভি এর পাওয়ারে থাকলো কত, এ। তারপরে তো রইলো কি দেখ, ফোর্স আমি জানি না তার সাথে রিলেশন কি হবে, আমি তাই তার পাওয়ারেতে নিয়ে নিলাম কত, বি। টাইম আমি জানি না তার সাথে রিলেশন কত আসতো, আমি তাই তার পাওয়ারেতে নিয়ে নিলাম কত, সি, রাইট। আমি জানি না তাই আমি সেগুলোর পাওয়ারেতে এবিসি নিয়ে নিলাম। তাহলে এরপরে আমাদের কাজ কি থাকবে, আমরা এমন কিছু রুলস অ্যাপ্লাই করব যার ফলেতে এই এ, বি আর সি এর ভ্যালুস গুলোকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, রাইট। তো দেখ সেটাকে করতে গেলে কি করছি দেখ তো, নর্মাল আমরা যা শিখেছি, মাস, মাসের ডাইমেনশন কত আসতো, তো নর্মাল এম। এটাতে কি আছে, ভেলোসিটি, ভেলোসিটির নর্মাল ডাইমেনশন কত আসতো সবাই শিখেছিস, এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ারেতে কত গেছে, এ। ফোর্স, ফোর্সের ডাইমেনশন সবাই কতখানি শিখেছিস দেখ তো, এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো। কারণ ফোর্সের ডাইমেনশন কি ছিল, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তার ডাইমেনশন কত আসতো, এম এল টি টু দি পাওয়ার -2। তার পাওয়ারে কত গেছে দেখ তো, বি। টাইম, টাইমের পাওয়ারে তো কিছু নাই, মানে টাইম তো টাইমই, তো সেটা রইলো কত, সি। তাহলে দেখ এগুলোকে যদি আমি সবগুলোকে একই ভাবে ভেঙে লিখি কিরকম কথা আসছে দেখ তো, এম, এম এর পাওয়ারে চলে যাবে কত, বি। এল, এল এর পাওয়ারে কত যাচ্ছে দেখ তো, এখানটা যাচ্ছে এ, এখান থেকে যাচ্ছে কত, বি, তাহলে এখানে চলে গেল কত, এল প্লাস এ প্লাস বি। টি, টি এর পাওয়ারে কত যাচ্ছে দেখ তো, এখানটাতে আছে কত, মাইনাস এ, এখান থেকে গেল কত দেখ তো, -2b, আর এখান থেকে গেল কত দেখ তো, সি। তাহলে এই রিলেশন পেয়ে গেলাম। এবার দেখ আমি যদি পয়েন্ট গুলোকে দেখতে থাকি প্রত্যেকটা সম্পর্ক আমি একটা একটা করে পেয়ে যাব, কিরকম পাচ্ছি দেখ তো। দেখ
রাইট সাইডে শুধুমাত্র এম এর পাওয়ারে বি আছে, লেফট সাইডে এম এর পাওয়ারে কি আছে 1, তাহলে বি ইকুয়াল টু কত পেয়ে যাব, বি ইকুয়াল টু আরামসে বলবো 1। দেখ রাইট সাইডেতে এল এর পাওয়ারেতে কত আছে, এল এর পাওয়ারেতে আছে এ প্লাস বি, কিন্তু লেফট সাইডেতে এল এর কোনো কোয়ান্টিটি নেই, তাহলে যেহেতু কোনো কোয়ান্টিটি নেই আমি কি বলবো, এল এর পাওয়ারেতে আছে হচ্ছে যে তোর 0, তাহলে আমি এখান থেকে লিখলাম কত 0। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারছি দেখ তো, a ইকুয়াল টু মাইনাস বি, বি এর ভ্যালু বের করে ফেলেছি 1, তাহলে a এর ভ্যালু কত বলে দেব, -1। এবারে দেখ টি এর পাওয়ারে, টি এর পাওয়ারে কত আছে দেখ তো, -a -2b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমি কি করতে পারবো দেখ না, c এর ভ্যালু লিখতে পারবো a প্লাস 2b, a এর ভ্যালু কত শিখেছি, a এর ভ্যালু শিখেছি -1, 2b, তাহলে আমাদের b এর ভ্যালু আছে কত 1, তাহলে সেখান থেকে ভ্যালুসটা লিখলে কত আসছে +2, তাহলে মিলিয়ে কত এলো 1। তাহলে আমরা কি কি শিখে নিলাম দেখ তো, b এর ভ্যালু 1, a এর ভ্যালু -1, c এর ভ্যালু কত 1। তাহলে ওই যে মাস লিখেছিলাম আমাদের এই যে এখানটাতে কোয়েশ্চেনটাতে ছিল মাসের ডাইমেনশন বের করো, সেটা কত আসছে দেখ তো m, v এর পাওয়ারেতে কত ছিল দেখ, v এর পাওয়ারে ছিল a, a বলতে এখানেতে কত আছে -1, তাহলে আমাদের লিখে দিচ্ছি কত এখানটাতে দেখ তো, এখানটাতে লিখে দিচ্ছি v টু দি পাওয়ার a, a বলতে কত বসাচ্ছি -1। তারপরে কি আছে ফোর্স, ফোর্স এর পাওয়ারে কত আছে b, তাহলে সেখান থেকে বসাবো কি f টু দি পাওয়ার 1। তারপরে কি আছে টাইম, টাইমের পাওয়ারেতে কত আছে c, c এর ভ্যালু কত আছে 1, তাহলে আমাদের t টু দি পাওয়ার কত বসিয়ে দিলাম 1। তাহলে এখান থেকে আমাদের লিখলে কত চলে আসছে দেখ না, f t বাই v। ওকে, তাহলে এইটা চলে যাবে কি আমাদের কার ডাইমেনশন না মাসের ডাইমেনশন, আরামসে তোরা সেটাকে করে নিতে পারবি। এটুকুনি তোদের থেকে এক্সপেক্টেড, অর্থাৎ তাহলে বলা হলো কি যে কোয়েশ্চেনটাতে যদি আমাদের মাসকে ফান্ডামেন্টাল হিসাবে ইউনিট হিসাবে না নিয়ে ফোর্স ভেলোসিটি আর টাইমকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে নিয়ে নিতাম, তাহলে আমাদের কাজটা কি হতো না, আমাদের এই মাসের ডাইমেনশনাল অ্যানালিসিস করে মাসের ডাইমেনশন কত পেতাম না এফ টি বাই ভি, রাইট। এই জিনিসটা তোদের তাহলে করতে হচ্ছে। পরের পয়েন্টে চল, পরের পয়েন্টে একটা তোদের ছোট্ট জিনিস শেখাবো। দেখ কিরকম কথা বলছি, মনে কর আমার কাছে এই যে তোর ডিজিটাল বোর্ডটা আছে, ডিজিটাল বোর্ডের আমি লেন্থকে মেজার করছি, ডিজিটাল বোর্ডের লেন্থকে মেজার করলে আমি কত বলতে পারবো দেখ, আমি মনে কর আমার হাতটাকে বেসিক ইউনিট হিসাবে কনসিডার করলাম, তাহলে আমি কত বলতে পারছি দেখ, 1 হাত, 2 হাত, 3 হাত, এখান থেকে কত গেল ওই 3.5 হাতের মতন যাচ্ছে। তাহলে দেখ না আমি এখান থেকে কি বলতে পারবো, আমার এই যে ডিজিটাল বোর্ডটা আছে সেই ডিজিটাল বোর্ডের লেন্থ কত না সেটা হচ্ছে 3.5 হাত। এখানে আমি কাকে বেসিক ইউনিট হিসাবে ধরলাম না আমার হাতটাকে বেসিক ইউনিট হিসাবে ধরলাম। তাহলে আমার এখান থেকে কি জিনিস শেখাতে পারছি দেখ তো, কেন করতে চাইছি বা কি শেখাচ্ছি দেখ তো, থাক যদি আমাদের বেসিক ইউনিট মানে ওই ফান্ডামেন্টাল আমাদের যেটার উপর বেস করে কাজ করছি, যদি বেসিক ইউনিট কে হয়, বেসিক ইউনিট হয় আমাদের হাত। ওকে, তাহলে আমাদের বোর্ডের যে লেন্থটাকে মেজার করলাম, বোর্ডের লেন্থ কতখানি পেলাম না দেখ না, কত হাত না একটা হাতের দৈর্ঘ্য ইন্টু 3.5, তাই তো, এই জিনিসটাকে আমরা পেলাম কি না বোর্ডটার লেন্থ। এবারেতে মনে কর আমাদের এই বোর্ডের লেন্থটা কি হাতের বদলেতে আমি কার সাহায্যে মেজার করতে চাইছি না, আমাদের কি বলবো না দেখ আমাদের কাছে এই যে রিমোটটা আছে, এই রিমোটটার সাহায্যে যদি আমরা বোর্ডের লেন্থটা মেজার করি কতখানি পেতাম দেখ তো, দেখ একটা রিমোট, দুটো রিমোট, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখ তো, রিমোটের সাহায্যে যদি আমরা বোর্ডের লেন্থটাকে মেজার করতাম তাহলে আমরা কত পেতাম না 10টা রিমোটের লেন্থের সমান আমরা বোর্ডের লেন্থটা পেতাম, তাই তো। তাহলে আমাদের যদি এখন বেসিক ইউনিট বলতে কাকে বোঝায় না, এখন বেসিক ইউনিট বলতে ধর আমি ধরে নিলাম সেটা হচ্ছে রিমোট, তাই তো। তাহলে বেসিক ইউনিট মানে যার রেসপেক্ট আমি মেজার করছি সেই বেসিক কোয়ান্টিটিটাকে যদি রিমোট ধরে নিই, তখন আমাদের এই বোর্ডের লেন্থ কত চলে আসবে দেখতো, সেটা আসছে কি রিমোটের লেন্থ, মানে আমি সেটাকে জাস্ট রিমোট বলে লিখে দিলাম, ইনটু কত পেলাম দেখতো 10। তাহলে দেখ এটা থেকে যেটা আলোচনা করতে পারছি সেটা হচ্ছে কি দেখতো, আমরা সেই একই লেন্থকে মেজার করছিলাম, তাহলে একই লেন্থকে মেজার করার সময় প্রথম বারে আমরা পেলাম কত হাত ইন্টু 3.5, তার পরের বারে আমরা পেলাম কত রিমোট ইন্টু 10। তো যাই দিয়েই মেজার করি না কেন কিন্তু টোটাল লেন্থের ভ্যালুটা তো তার সমান থাকবে, তাই আমরা এটাকে কি বলতে পারবো
হাত ইন্টু 3.5 সেটা কার সাথে সমান হবে? অবশ্যই তোরা বলতে পারবি সেটা কার সাথে সমান হবে? সেটা হবে রিমোট ইন্টু 10 এর সাথে সমান হবে, তাই তো? এবারেতে ধর হাতটা হচ্ছে একটা সিস্টেম অফ ইউনিটস, যে হাতটাকে আমি সিস্টেম অফ ইউনিটসটাকে তোর U1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। 3.5 মানে কতগুলো হাত দরকার ছিল সেটাকে আমি N1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, ঠিক সিমিলারলি রিমোট একটা তোর ইউনিট, রিমোটটাকে আমি U2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। 10, 10টা হচ্ছে কি আমি কতবার মেজার করেছি, অর্থাৎ সেটা একটা সংখ্যা, সেটাকে আমি N2 দিয়ে মেজার করলাম। তাহলে আমাদের এখান থেকে কি লিখতে পারবো? N1 U1 ইকুয়াল টু N2 U2, তাই তো? এবারেতে ধর আমাকে ধর হঠাৎ করে কেউ বললো ভাই N2 এর মান কত হবে, যদি তুমি বাকিগুলো জেনে থাকো মানে N1 U1 আর তুমি U2 এর ভ্যালুস জানো, তাহলে তুমি আমাকে N2 এর ভ্যালুস বের করে দাও তো। তোর আরামসে বাকি ভ্যালুস গুলোকে এখানতে পুট করে তোরা আমাকে অ্যান্সারটা বলে দিতে পারবি। তাহলে এখানে পয়েন্টটা কি আসছে দেখ, যে আমরা এক একক থেকে অন্য এককেতে ট্রান্সফার করে চলে যেতে পারি। কিসের সাহায্যে এক একক থেকে অন্য এককে ট্রান্সফার করে চলে যেতে পারি? না এই ফর্মুলার সাহায্যে। ফর্মুলা কি বলছে ভাই? N2 ইকুয়াল টু N1 U1 ডিভাইডেড বাই U2। তাহলে এক একক থেকে অন্য এককে ট্রান্সফার করে চলে যাওয়ার জন্য আমাদের যে ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যাপ্লাই করা যায় এবং সেই ডাইমেনশনাল অ্যানালিসিসকে অ্যাপ্লাই করে কিরকম ভাবে বের করব সেটা রিলেটেড ডিসকাশনই আমরা এখন এবারেতে করে নেব। ওকে, তাহলে আমাদের এই জিনিসটাকে শিখে নিলাম। কি শিখে নিলাম? না যাই কিছুই আমরা মেজার করি না কেন টোটাল লেন্থের কোনোদিনও বদল হবে না ভাই। তাহলে টোটাল লেন্থের যদি বদল হচ্ছে না তাহলে তো আমরা কি করতে পারছি না, আমরা এখান থেকে ঠিক করে নিলাম এটুকুনি কথা, যে এক ইউনিট থেকে অন্য ইউনিটে আমি বদল করে চলে যেতে পারবো যদি বাকি ঘটনাগুলো আমার কাছে জানা থাকে। কিরকম কথা বলছি, তাহলে এবারে চল একটা এক্সাম্পলের সাহায্যে সেটাকে আমরা এক্সপ্লেন করতে থাকি। ওকে, ধর আমাদের বললো কি, তোরা ফোর্সের একক পড়েছিস, ফোর্সের একক কত পড়েছিস? না নিউটন, তাই তো? ফোর্সের একক হচ্ছে নিউটন, সেটা কোন এককে? এসআই এককে। তোদের বললো যে ডাইমেনশনাল অ্যানালিসিস অর্থাৎ মাত্রার বিশ্লেষণের সাহায্যে তোরা নিউটনকে তার সিজিএস একক যেটাকে বলা হয় কি ডাইন তাতে কনভার্ট করে দে। তাহলে চল সেরকম ভাবেই তোরা একবার কনভার্সন করার চেষ্টা কর, করে দেখ পারছিস কিনা। ধর এরকম ভাবে বললো কি কথা, না কনভার্ট 1 নিউটন টু 1 ডাইন, সরি 1 ডাইন তো হবে না, কনভার্ট নিউটন টু ডাইন। কিসের সাহায্যে? না মাত্রার বিশ্লেষণের সাহায্যে। রাইট, কিরম ভাবে করছি বা কি করব দেখ। প্রথমেতে দেখ আমি এসআইটার কথা ভাবি, আর এদিকটাতে ভাবছি কার কথা দেখতো, সিজিএস টার কথা ভাবছি। ওকে, তো দেখ এসআই আর সিজিএস এর কথা ভাবলে আমাদের প্রথম ক্ষেত্রে দেখ তো কি পেয়েছি, N1, N1 ইকুয়াল টু কত পেয়ে গেছি দেখ তো, আরামসে বলতে পারছিস 1 নিউটন। আরে ভাই আমি এখানে নিউটন বানানটা ভুল লিখেছি, একটু ঠিক করে নে। ওকে, 1 নিউটন পেলি। আচ্ছা, এখানটাতে দেখ আমরা কি শিখেছি, এটা তো ফোর্স, ফোর্সের এককেতে কত হয়, ফোর্সের এককটাতে তোরা শিখেছিস কি mL T⁻²। তাহলে আমাদের কার কার কোয়ান্টিটির দরকার পড়ছে দেখ, মাস লেন্থ আর টাইম। তাহলে দেখ এসআই এককে মাসের ভ্যালুস কত হয় তোরা শিখেছিস, সেটাকে বলে কত, 1 কেজি। আচ্ছা, এসআই এককেতে লেন্থের ভ্যালুস কত হয় তোরা সেটাও শিখেছিস, এসআই এককেতে লেন্থের ভ্যালুস কত হয় বল, 1 মিটার। ওকে, আর এসআই এককেতে টাইমের ভ্যালুস কত হয় না তোরা সেটাও শিখেছিস কত, 1 সেকেন্ড। ঠিক একই রকম ভাবে তোদেরকে সেগুলো সিজিএস ইউনিটের ক্ষেত্রে দেখতে হবে। কিরকম কথা আসছে দেখ, এর ক্ষেত্রে N2 বের করতে হবে, আমি জানি না N2 এর মান কত, সেটাই আমাদের টার্গেট বের করব। সিজিএস এর ক্ষেত্রে মাসের ভ্যালুস কত হয় আমরা সবাই শিখেছি কত হয়, সেটা 1000 গ্রাম। 1000 গ্রাম মানে আমরা সেটাকে কত বলতে পারি দেখ তো, 10⁻³ কেজি। এরপরেতে লেন্থ মানে আমরা কত শিখেছি দেখ তো, লেন্থ ইকুয়াল টু শিখেছি হচ্ছে যে তোর কত,
লেন্থ ইকুয়াল টু আমরা শিখেছি কত 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে আমরা কত লিখতে পারবো দেখ তো 10 টু দি পাওয়ার -2 মিটার। ওকে, আর টাইমটা তোর 1 সেকেন্ড, 1 সেকেন্ডই রাখলাম। এবারে তো দেখ আমরা যে ওই আগের পাতাতে রুলসটাকে শিখেছিলাম সেটাকে কিরম ভাবে অ্যাপ্লাই করি। কি রুলস ছিল দেখ তো n1 u1 ইকুয়াল টু n2 u2। দেখ কিরকম ভাবে করছি দেখ, আমরা বের করছি n2 এর ভ্যালু, সেটা কত আসবে n1 ইন্টু u1 বাই u2। n1 তার ভ্যালুস তো 1 আছে, ছেড়ে দে। u1 এর ভ্যালুস গুলোকে এবার তো তোরা লিখতে থাক, কত আসছে দেখ তো m1 l1 t টু দি পাওয়ার -2 মানে t1 টু দি পাওয়ার -2, m2 l2 t2 টু পাওয়ার -2। টাইম দুটোর ক্ষেত্রেই আমাদের সেকেন্ড আছে, দেখ এর ক্ষেত্রেও তার টাইমের ইউনিট সেকেন্ড আছে, এর ক্ষেত্রেও টাইমের ইউনিট সেকেন্ড আছে। তাহলে দুটো জায়গা থেকে আমি টাইমের ইউনিটটাকে বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কি আসছে দেখ তো m1 বাই m2। m1 মানে কত ছিল দেখ না, m1 মানে ছিল 1 কেজি, m2 মানে কত করলাম 10 টু দি পাওয়ার -3 কেজি, l1 l1 মানে কত ছিল দেখ না 1 মিটার, l2 l2 মানে কত ছিল দেখ না কোয়েশ্চেনটাতে 10 টু দি পাওয়ার -2 মিটার। রাইট, তাহলে আমাদের এই সমস্ত ভ্যালুস গুলোকে যদি বসিয়ে দিই কত পাচ্ছি দেখ না 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 স্কোয়ার, মানে সেখান থেকে কত পেয়ে যাচ্ছি 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি পেয়ে গেলাম n2 ইকুয়াল টু পেয়ে গেলাম কত 10 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের কি বলতে পারবো n2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। তাহলে দেখ না এখান থেকেই তো আমরা কনভার্সনটা করে নিলাম। কি কনভার্সন করে নিলাম, নিউটন থেকে ডাইনে 1 নিউটন ইকুয়াল টু, তাহলে আমরা কত পেয়ে গেলাম না 10 টু দি পাওয়ার 5 টাইম। ওকে, এইরকম ভাবেই তোদেরকে কি করতে হবে না এই জিনিসটাকে অ্যাপ্লাই। বোঝা গেছে পয়েন্টটা? এরপরেতে চল পরের এক্সাম্পলেতে চল। তো এর পরের এক্সাম্পলেতে গেলে তোরা যেটা দেখতে পাবি, ধর আমরা এবারেতে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে নেব, বা আরো একটা আগে এক্সাম্পল নিয়ে নিই। কি এক্সাম্পলটার কথা বলছি দেখ, এখানেতে যেটাকে নেওয়া হচ্ছে দেখ, তোদের বলা হলো যে ফোর্সের বেসিক ইউনিট হিসাবেতে তুমি নাও ফোর্স ইকুয়াল টু তুমি নাও হচ্ছে যে 100 ডাইন। ওকে, নরমালি তোরা শিখেছিস সিজিএস এর ক্ষেত্রে বেসিক ইউনিট কত নেওয়া উচিত না, সিজিএস এর ক্ষেত্রে বেসিক ইউনিট নেওয়া উচিত হচ্ছে যে তোর 1 ডাইন। কিন্তু তোকে এখন অঙ্কটাতে ফোর্সফুলি বলে দেওয়া হলো যে তুমি এর বেসিক ইউনিট হিসাবে নাও হচ্ছে কত না 100 ডাইন। সিমিলারলি আমাদের বলে দিল কি ভেলোসিটির বেসিক ইউনিট হিসাবে নাও, ভেলোসিটি মানে বুঝতে পারছিস বেগ, তার বেসিক ইউনিট হিসাবে নাও হচ্ছে তুমি কাকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর তোকে বললো কি না এনার্জি, এনার্জি বলতে কার কথা বলানো হচ্ছে না শক্তি, তুমি সেই শক্তিকে নাও হচ্ছে কি রকম ভাবে না শক্তিকে নিতে বলছে তোদের 500 আর। তাহলে এইগুলো যদি তোদের এখন বেসিক ইউনিটস গুলো হয়ে যায়, তো তখন আমাদেরকে বের করতে বলছে, এখন বের করো তোমরা ফাইন্ড ইউনিট অফ মাস, লেন্থ অ্যান্ড টাইম। ওকে, জানবি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই কোয়েশ্চেনটা আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোদের আমি করতে বললাম। তো দেখ এটাকে অ্যাপ্রোচ আমরা করবো কি, তো এটাকে অ্যাপ্রোচ করতে গেলে আমরা কি কি জিনিস দেখছি দেখতো, আমাদের প্রথমেতে আমরা কি দেখেছি দেখতো এনার্জি, ভেলোসিটি, আর কি আছে ফোর্স। আচ্ছা, আমরা তো এতদিন ধরে ক্লাস করেছি, তো প্রথমেতেই আমরা এই কথাগুলোকে একটুখানি দেখে নিই দেখতো। ফোর্স, ফোর্সের ডাইমেনশন কত আছে রে এম এল টি টু দি পাওয়ার -2। ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশন কত আছে রে এল টি টু দি পাওয়ার -1। আর কি আছে এনার্জি, এনার্জির ডাইমেনশন কত আছে রে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখ এই ডাইমেনশন গুলোকে যদি আমি পেয়ে যাই, আর ধর আমি হঠাৎ করে এরকম কাজ করলাম, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3। আমি করলাম কি না এই 3 কে 1 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, 3 কে 1 দিয়ে ভাগ করলাম, মানে কি করছি দেখ তো এই এনার্জি কে 4 দিয়ে ভাগ করলাম। এনার্জির ভ্যালুস কত ছিল দেখ না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ফোর্স এর ভ্যালুস কত ছিল দেখ না এম এল টি টু দি পাওয়ার -2।
তাহলে দেখ না এখান থেকে সমস্ত কোয়ান্টিটিস গুলো কেটে গেলে তোরা কি পেয়ে যাবি? তোরা লেন্থ পেয়ে যাবি। তাহলে দেখ তোদের এই কোয়েশ্চেন এর ক্ষেত্রে বলেছিল কি লেন্থ এর ভ্যালুস কত আসবে, তো সিম্পল বের করতে পারবি না? লেন্থ এর ভ্যালু কিরকম ভাবে পারবি? না এনার্জি কে তোর ফোর্স দিয়ে ভাগ করে দিবি। এনার্জির ভ্যালু কত ছিল 500 আর ফোর্স এর ভ্যালুস কত ছিল 100 ডাইন। তাহলে এখান থেকে ভ্যালুসটা বের করে দে না। 500 বাই 100, তাহলে সেখান থেকে ভ্যালুসটা কত পেয়ে গেলি 5। তাহলে এখান থেকে কত চলে গেল তোর, না লেন্থ এর ভ্যালু হয়ে গেল 5 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল তোর কিসের কথা, না একটা প্রসিডিওরের কথা, যেখান থেকে তোরা কি করলি না লেন্থ এর ভ্যালুস বের করে নিলি। এরপরেতে কথা দেখ তোরা কি বলে এই ভেলোসিটির কথাটাতে আয়। ভেলোসিটির ডাইমেনশনের সময়তে কি শিখেছিস বা ভেলোসিটি বলতে শিখেছিস কি, না ভেলোসিটি বলতে আমাদের সবার শেখা আছে কত, না লেন্থ বাই টাইম। তাহলে আমাদের টাইম বলতে গেলে কত পাবো দেখ না, লেন্থ বাই ভেলোসিটি। এবার দেখ লেন্থ এর ভ্যালু আমরা শিখে নিয়েছি কত 5 সেন্টিমিটার, ভেলোসিটির ভ্যালু কোয়েশ্চেনে কত দিয়ে দেয়া আছে দেখ তো 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে তে আমাদের এখন তোর কি বলে টাইমের ভ্যালু কত চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস 1/2 সেকেন্ড। ওকে, তাহলে এই রকম ভাবে আমরা কাকে বের করে নিতে পারলাম, টাইমকেও বের করে নিতে পারলাম। আর পড়ে রয়েছে কি আমাদের, আর পড়ে রয়েছে হচ্ছে যে তোর মাস, তাই তো? তাহলে এবারে মাসের ভ্যালুটা আমাকে বের করতে হবে। মাসের ভ্যালুটা বের করার জন্য কি করব দেখ, যা যা করেছি এর মধ্যে থেকে আমরা মাসটা পেয়ে যাব। কি রকম ভাবে স্যার, দেখ তো। দেখ আমাদের এই 1 নম্বরের দিকটাতে তাক। 1 নম্বরের দিকটায় দেখ তো ফোর্স এর ভ্যালু কত বলে দেয়া আছে, ফোর্স এর ভ্যালু বলা আছে হচ্ছে 100। মাসের ভ্যালু বের করতে হবে, আমি জানি না, এম লিখলাম। এল, এল এর ভ্যালু আমি কত শিখে নিয়েছি দেখ না, এল এর ভ্যালু শিখে নিয়েছি 5 সেন্টিমিটার, তাহলে বসিয়ে দিলাম 5। তারপরেতে কত আছে দেখ তো, টি টু দি পাওয়ার -2। টাইমের ভ্যালু আমি কত শিখে নিয়েছি, টাইমের ভ্যালু আমি শিখে নিয়েছি 1/2। তাহলে টি টু দি পাওয়ার -2 সেটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, বেসিক্যালি এখান থেকে এটা বসাতে গেলে টি স্কয়ার বসাতে হতো। সেটার স্কয়ার মানে মানে টাইমের জায়গায় আমরা কত বসাচ্ছি, না টাইমের জায়গায় বসাচ্ছি হচ্ছে আমাদের এখান থেকে 1/2। তাহলে তার স্কয়ার হিসাবে বসালে কিরকম ঘটনাটা আসবে, বা এম এর ভ্যালুটাকে ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে দেখলেও হয়ে যাবে। দেখ তো কিরকম পাচ্ছিস 100 ইন্টু টি স্কয়ার বাই 5। তাহলে দেখ না 100 টি এর ভ্যালু কত বসাচ্ছি 1/4 ইন্টু 5, তাহলে কত আসছে 5 20 4 5। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, মাসের ভ্যালু পেয়ে গেলাম কত 5 কাম। তাহলে দেখ এই যে তিনটে কোয়ান্টিটিস বের করতে বলেছিল, সেই তিনটে কোয়ান্টিটিস এরই ভ্যালুস আমরা শিখে নিলাম। তাহলে এটাও একটা কোয়েশ্চেনের টাইপ, যে কোয়েশ্চেনটা কিন্তু তোদের পরীক্ষাতে আসতে পারে। এরপরেতে দেখ ডাইমেনশনাল অ্যানালিসিস মোটামুটি আমরা দেখে নিলাম। এরপরেতে আসছে কি, না ডাইমেনশনাল অ্যানালিসিস এর কিছু লিমিটেশনস আছে। অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আমরা সমস্ত জিনিসকেই কিন্তু ক্যালকুলেট করে পেতে পারি না। ওকে, তো সেই জন্য আমাদের ডাইমেনশন অ্যানালিসিস এর যদি লিমিটেশন গুলোকে আমরা ক্যালকুলেশন লিখে নিই, সেগুলোকেও একটুখানি তোরা দেখে নে। ওকে, লিমিটেশন অর্থাৎ যাকে আমরা বলছি কি সীমাবদ্ধতা। ওকে, এখানেতে সীমাবদ্ধতা কি কি আছে দেখতো। 1 নম্বর সীমাবদ্ধতা হিসাবে তোরা যেটা করবি, ডাইমেনশনাল কনস্ট্যান্টের ভ্যালুস কিন্তু আমরা বের করতে পারবো না। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি বলছি, না ডাইমেনশনাল কনস্ট্যান্ট অর্থাৎ যাকে আমরা বলছি কি ধ্রুবকের মানগুলো, মাত্রার ক্ষেত্রে যেসব ধ্রুবকের মানগুলো আছে তার মান বের করতে পারবো না। ডাইমেনশনাল কনস্ট্যান্ট ক্যান নট বি ফাইন্ড আউট। হলো, তাহলে এটা হলো কি 1 নম্বর লিমিটেশন, এবং এটা কিন্তু একটা বড় লিমিটেশন। ওকে, এবারে দেখ ডাইমেনশনাল অ্যানালিসিস এর সময় তিনটে আননোন ভ্যারিয়েবল থাকলে সেটাকে আমরা সলভ করতে পারবো, কিন্তু তিনটের থেকে বেশি আননোন ভ্যারিয়েবল থাকলে সেটাকে কিন্তু আমরা সলভ করতে পারবো না। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি লেখা হলো, ইট ক্যান বি ইউজড আপ টু ফর 3 ফিজিক্যাল কোয়ান্টিটিস। কিরকম কথাটা দেখ,
আমাদের ক্ষেত্রে ধর আমাদের কি দেখছিলাম না, লেফট সাইডে কোয়ান্টিটি গুলো দেখছিলাম মাস লেন্থ টাইম, রাইট সাইডেতে কোয়ান্টিটি গুলো কি কি দেখছিলাম, তো সেগুলো সাধারণত কি হয় মাস লেন্থ টাইম, কিন্তু হঠাৎ করে সেটা একটা অ্যাম্পিয়ার চলে এলো। তাহলে দেখ লেফট সাইডেতে 3টে কোয়ান্টিটি, রাইট সাইডেতে 4টে কোয়ান্টিটি, তখন তুই লেফট সাইডের কোয়ান্টিটির সাথে আর রাইট সাইডের কোয়ান্টিটিকে ব্যালেন্স করতে পারবি না। তাহলেতে আননোন কোয়ান্টিটি হিসাবে তোর ম্যাক্সিমাম যদি 3টে ভ্যালুস থাকে, অর্থাৎ মাস লেন্থ টাইম থাকে, তুই সেটাকেই অ্যাপ্রোচ করে বা অ্যানালিসিস করে তুই কারেক্ট রেজাল্ট বের করতে পারবি। না হলে করা যাবে না বলবো না, কিন্তু সেটা করাটা খুবই চাপের ব্যাপার। তো এই আমাদের দুটো রুলস আমাদের শিখে নিলি। আর তোদের করতে হচ্ছে কি, ট্রিগোনোমেট্রিক আর লগারিদমিক ভ্যালুর কিন্তু তুই রিলেশন বের করতে পারবি না। সেটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক অ্যান্ড লগ ভ্যালু ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, তাহলে এই হচ্ছিল কি না, এগুলোর বেসিক কিছু লিমিটেশন যেগুলো তোদের পরীক্ষার জন্য একটুখানি জাস্ট দেখে নিতে হচ্ছে, কেননা এখন তোকে তো আর ব্রড কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে না, এমসিকিউই অ্যাটেম্প করবি, তো এমসিকিউ অ্যাটেম্প করার জন্য শুধু নামগুলো মোটামুটি দেখে নে। কেননা কোয়েশ্চেন যদি হয় এখান থেকে, কোয়েশ্চেন কি রকম হবে, এর মধ্যে কোনটি ডাইমেনশনাল অ্যানালিসিসের অর্থাৎ মাত্রার বিশ্লেষণের সীমাবদ্ধতা নয়, দিয়ে ধর তোকে 4টে কোয়েশ্চেন দিয়ে দিল, 4টে অপশন দিয়ে দিল, তোকে সেটাকে কিন্তু অ্যান্সার করে বের করতে হবে। এই গেল তোর পয়েন্ট। তাহলে দেখ মাত্রার বিশ্লেষণ থেকে আমাদের যে যে বেসিক কথাগুলো করা দরকার, সেই সব বেসিক কথাগুলো আমরা আলোচনা করে নিলাম। আর কি দেখলাম বা আর কি করলাম, সেটা রিলেটেড ছোট ছোট কয়েকটা নিউমেরিক্যালস আমরা দেখে নিলাম, সেগুলোকেও তোরা দেখবি। এরপরেতে এই চ্যাপ্টারে আরো একটুখানি ছোট্ট পার্ট আছে, যে ছোট্ট পার্টটাকে আমরা একটুখানি দেখে নেব। কিরকম কথা দেখ, দেখ তো এখানটাতে তোদের কি কি কথা বলা হচ্ছে না, এখানটাতে বলা হচ্ছে তোর না ফিজিক্যাল কোয়ান্টিটিস বলতে তুই কি কি বুঝিস। মানে এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে ছিল, আমি পারপাসফুলি সেই পয়েন্টগুলোকে নিয়ে নিই, আমি পারপাসফুলি এমন ভাবেই তোদের কাছে সেগুলোকে সাজিয়ে দিয়েছি যাতে করে চ্যাপ্টারটা পড়ার জন্য তোদের ইন্টারেস্ট শুরু করে, তোদের জিনিসগুলোকে সহজে বুঝতে পারিস। এবারেতে এই চ্যাপ্টারের যে বেসিক পার্টটা পড়ে আছে, অর্থাৎ ইউনিটস রিলেটেড যে পার্টসটা পড়ে আছে, তার মধ্যে জাস্ট ডেফিনেশন টাইপের কিছু জিনিস আছে যেগুলোকে তোরা পড়লেই করে ফেলতে পারবি। তো সেগুলোর মধ্যে আমরা কথা কি কি দেখছি দেখ তো। দেখ প্রথম কথাতে কি বলেছি দেখ, ফিজিক্যাল কোয়ান্টিটি, নিশ্চয়ই বুঝতে পারছিস ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কাকে বুঝি, বাংলায় আমরা সেটাকেই বলি কাকে না, ভৌত রাশি, তাই তো। তো ভৌত রাশি বলতে কি বোঝানো হয়েছে দেখ তো, এই কোয়ান্টিটি হুইচ ইজ মেজারেবল ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এমন কোন কোয়ান্টিটি যেটাকে আমরা কি করতে পারবো না, মাপতে পারবো, তাকেই আমরা বলছি কি না ভৌত রাশি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ মেজারেবল, অর্থাৎ এমন একটা ভৌত রাশি যাকে আমরা মাপতে পারবো, তাকেই আমরা বলছি কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে মাপার যোগ্য কোনো কোয়ান্টিটিকে, ওকে, তাহলে এক কথায় আমরা লিখছি কি মাপার যোগ্য, ওকে, মাপার যোগ্য কোন রাশিকেই আমরা বলবো কি ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এরপরেতে দেখ আমরা অনেক দিন ধরেই আলোচনা করছি, দেখ ফান্ডামেন্টাল ইউনিট কি, ডিরাইভড ইউনিট কি, তার ডেফিনেশনটা এবারে তো তোরা একটুখানি দেখেন। এখানে তো তার ডেফিনেশন হিসেবে কি কি কথা বলা আছে দেখ তো, প্রথমে বলা আছে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে কি ডিফাইন করা আছে দেখ তো, এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ দি বেস, বেস বলতে আমাদের কি বলা হচ্ছে, বেসিক, অর্থাৎ একদম সাধারণ কথা, ওকে, and cannot be derived from any other quantity, অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যাকে আমরা বাংলায় বলি কি মৌলিক কোয়ান্টিটি। ওকে, সেই মৌলিক কোয়ান্টিটি গুলো বলতে আমাদের কি বুঝি না, ক্লাস 9 এর বইয়েও তোরা ডিফাইন করেছিস, সেগুলো হচ্ছে এমন সব কোয়ান্টিটি যেই কোয়ান্টিটি গুলোকে আমরা অন্য কোনো রাশি থেকে বের করতে পারবো না, আর সেই মৌলিক কোয়ান্টিটি গুলোর সাহায্যে আমরা যে রাশিগুলোকে প্রকাশ করতে পারবো তাকে আমরা বলবো কি ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, সেই জন্যই দেখ এখানটাতে আমাদের ডিফাইন করার সময়তে কি দিয়ে দেওয়া আছে, ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো কি ছিল না, মৌলিক,
আর ডিরাইভড কোয়ান্টিটি গুলো হচ্ছে এমন কোয়ান্টিটি যেগুলো কি করতে পারবো না ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস থেকে আমরা বের করতে পারবো। তাই দেখ এখানেতে লেখা আছে কি এ ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ একটা ভৌত রাশি হুইচ ক্যান বি ডিরাইভড অর্থাৎ যেটাকে আমরা বের করে ফেলতে পারবো অর এক্সপ্রেস বলতে কি না প্রকাশ করতে পারবো কিসের সাহায্যে ফ্রম বেস অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অর্থাৎ ফান্ডামেন্টাল। এর পরেতে চলে যায় কিসের কথায় না দেখ আমাদের ওই যে আগের পাতাতে আমরা ডিসকাশন করলাম কাকে নিয়ে না ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি হবে আর ডিরাইভড কোয়ান্টিটি কি আসবে। তাহলে সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো হচ্ছে ইউনিটস তাকে আমরা বলবো কি না এই ফান্ডামেন্টাল ইউনিটস, রাইট। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর ইউনিটস কে আমরা বলছি কি ফান্ডামেন্টাল ইউনিটস। তার ইউনিটস হিসেবে আমরা কাকে কাকে শিখে নিয়েছি দেখ মিটার, নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা কার ইউনিট, দৈর্ঘ্যের একক। কিলোগ্রাম কার ইউনিট, ভরের ইউনিট। তারপরেতে কি আছে সেকেন্ড অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কি সময়ের ইউনিট। এরপরে তো দেখ তাহলে ডিরাইভড কোয়ান্টিটি গুলো হচ্ছে ইউনিট, সেই কোয়ান্টিটির ইউনিট গুলোকে আমরা কি বলেছি ডিরাইভড ইউনিট বলেছি। তার এক্সাম্পল হিসাবে তো আমরা কাকে কাকে নিয়ে নিয়েছি দেখ তো এখানটাতে আছে কি না মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বলতে আমরা কার কথা বোঝাচ্ছি না আমাদের বেগের কথা বোঝাচ্ছি। এরপরেতে কি আছে কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব বলতে আমরা কার এককের কথা বলছি ঘনত্বের এককের কথা বলছি। এরপরেতে কি আছে দেখ তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি কেজি মানে কে মাস, মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কে অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের এটা রইলো কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন সেটাকেই আমাদের আবার বলা হয় কি সেটাকেই আমাদের বলা হয় ফোর্স। অর্থাৎ আমাদের বলের যে একক সেই বলের এককটাকে আমাদের এখানটাতে ডিফাইন করেছি কার সাহায্যে এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাহায্যে। ওকে, তাহলে আমাদের এই রকম ধরনের কিছু ডিরাইভড ইউনিটস এর কথা বলতে হবে, রাইট। এর পরের কথায় চল। Okay, এরপরে তো চলে আয় কিসের না ভেরিয়াস সিস্টেম অফ ইউনিটস রিলেটেড কথায় দেখেন। সাধারণত আমরা কি শিখেছি না আমাদের বিভিন্ন ধরনের ইউনিটস এর সিস্টেম হয়। কে কে আছে দেখ তো লেন্থ মাস আর টাইম এর কথা ভাবছি। কি কি ইউনিটস হয় দেখ আমরা শিখেছি কি এফপিএস ইউনিট, সিজিএস ইউনিট আর কি হয় এমকেএস ইউনিট। এফপিএস ইউনিট কথাটাই বুঝতে পারছিস পুরো কথা কি আসবে ফুট পাউন্ডাল সেকেন্ড। সিজিএস কার কথা আছে দেখতো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস পুরো কথা কি আছে দেখতো মিটার কিলোগ্রাম সেকেন্ড, রাইট। তো এবারেতে কথা হচ্ছে কি দেখতো এই তিনটে ইউনিট কার কার না সেটা হচ্ছে লেন্থের মাসের আর টাইম। তাহলে লেন্থ মাস এবং টাইমের বিভিন্ন সিস্টেম অফ ইউনিটস এ ভ্যালুস গুলো কি কি হয় বা তাদের নামগুলো কি কি হয় সেটাকে আমরা এখানে দেখে নিলাম। আর এই সব ইউনিটস গুলো ছাড়াও আমাদের যে ইম্পর্টেন্ট ইউনিটস এর কথা আমরা এখনকার দিনে আলোচনা করে থাকি যেটাকে নিয়ে সেটাকে নামটা এখানটাতে কি বলা আছে দেখতো সেটাকে বলা আছে কি এসআই ইউনিটস। ওকে, এবারে পুরো কথাই বুঝতে পারছিস কি এসআই। এসআইটাকে আমরা বলছি কি ইন্টারন্যাশনাল সিস্টেম, কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম তো অরিজিনাল কথা না, এটা একটা ফরাসি কথা। সেই ফরাসি পুরো কথাটা কি ছিল দেখতো সিস্টেমে ইন্টারন্যাশনালে দা ইউনাইটস। ওকে, তাহলে সিস্টেমে ইন্টারন্যাশনালে দা ইউনাইটস এটার পুরো কথাটাকেই তোরা বলছিস কি না এসআই ইউনিট বলছিস। এবারে দেখ এখানেতে পয়েন্ট কি বলে দিয়েছে বা তোরা সেটাকে শিখেওছিস সেটা হচ্ছে কি দেখতো এসআই সিস্টেম উইথ স্ট্যান্ডার্ড স্কিম অফ সিম্বলস। তো যত কিছু এসআই সিস্টেম আছে তাদের প্রত্যেকটারই আমাদের স্ট্যান্ডার্ড সিম্বল আছে এবং তাদের কি কি আছে না স্ট্যান্ডার্ড ইউনিট আছে এবং প্রপার অ্যাব্রিভিয়েশন আছে। ওকে, এবং সেখান থেকে তোদের কথাটা মনে রাখতে হবে কি দ্য ডেভেলপড অ্যান্ড রিকমেন্ডেড বাই কে না জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার্স ইন 1971। ওকে, ফর ইন্টারন্যাশনাল ইউসেজ অফ সায়েন্টিফিক টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্ক। তাহলে এখান থেকে কথা হলো কি না আমাদের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোনো একটা ইউনিটের দরকার ছিল। কেন? কেননা আমাদের এফপিএস এমকেএস আর তোর সিজিএস বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহার করা হতো। এদের মধ্যে আমাদের খুবই দরকারি যে ইউনিটস এর কথা ছিল সেই খুবই দরকারি ইউনিটস এর কথার সময় তো আমাদের কি চলে এলো না একটা সবাই অ্যাকসেপ্ট করবে সেরকম ধরনের ইউনিটস এর দরকার ছিল।
যেটাকে আমরা বললাম কি না এসআই ইউনিট। তো সেই এসআই ইউনিটস এর কথা কোথায় তৈরি করা হয়েছিল? না সেটা হচ্ছে কি জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার ইন 1971। তাহলে আমাদের এই কোথায় তৈরি করা হয়েছিল বা কোথায় অ্যাকসেপ্ট করা হয়েছিল এই লাইনটা যেটাকে তোদের ইয়েলো কালার দিয়ে এখানেতে লিখে দেয়া আছে, এটাকে কিন্তু তোদের সবাইকে মুখস্থ করে নিতে হচ্ছে। কেননা এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে এই পার্ট গুলো দরকার হবে। আর এসআই ইউনিটস এর যে অরিজিনাল নামটা অর্থাৎ সিস্টেমে ইন্টারন্যাশনাল দ্য ইউনাইটস, এই কথাটাকে কিন্তু তোদের মুখস্থ করে নিতে হচ্ছে। তো এই চলে গেল কি তোদের দুটো পয়েন্টের কথা, মানে দুটো হিসাবের কথা যেটা তোদের করতে হচ্ছে। ওকে, আচ্ছা, এখানেতে দেখ যে কথাটা বলে দেয়া আছে অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিটস গুলোকে আমরা কাকে কোনটাকে বলছি, আ সেগুলোর কথাটা একটু দেখে নে। অলরেডি আমরা আগের ক্লাসেও ডিসকাশন করেছিলাম। ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে কাকে, কাকে বলা হয়েছে দেখ তো? না দেখ, লেংথ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, ইনটেনসিটি আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এবং তাদেরকে কোন অক্ষর দিয়ে আমাদের প্রকাশ করা হবে সেটাও এখানে লেখা আছে দেখ। তো লেংথ কে ক্যাপিটাল এল দিয়ে, মাস কে ক্যাপিটাল এম দিয়ে, টাইম কে ক্যাপিটাল টি দিয়ে, কারেন্ট কে ক্যাপিটাল এ দিয়ে, তো টেম্পারেচার কে আমাদের কি দিয়ে? না ক্যাপিটাল কে দিয়ে। আর কি বলা হয়েছে দেখ তো? তো দেখ এবারে তো আমাদের তাহলে কাকে, কাকে নিয়ে ডিসকাশন করছিলাম? না আমাদের যে মেইন ইউনিটস গুলো আছে সেগুলোকে নিয়ে ডিসকাশন করছিলাম। কি, কি কথা দেখে নিলাম দেখ। তোর টেম্পারেচারকে তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে তোর এখানেতে তোর ওই কেলভিন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তোর ইনটেনসিটিকে কাকে দিয়ে রিপ্রেজেন্ট করলাম? সিডি দিয়ে বা ক্যান্ডেলা দিয়ে। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সকে কাকে দিয়ে রিপ্রেজেন্ট করলাম? মোল দিয়ে। আর কি আছে দেখ তো? প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে? থিটা। আর কাকে রিপ্রেজেন্ট করেছি আমরা? সলিড অ্যাঙ্গেল, সেটাকে রিপ্রেজেন্ট করেছি কাকে দিয়ে? ডি ওমেগা। দেখ এটা স্মল অ্যাঙ্গেল হয় সেই জন্য ডি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর এটাও স্মল সলিড অ্যাঙ্গেল হয় সেই জন্য এখানটাতে ডি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে যে কোনো জিনিস যখনই খুব স্মল হবে তার সামনে একটা ছোট্ট ওয়ার্ড ডি চলে আসে। আর কি কথা দেখে নিলাম দেখ তো? এই যে প্লেন অ্যাঙ্গেল, সেই প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কত আছে? রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেল তার ইউনিট কত আছে? স্ট্রে রেডিয়ান। ওকে, আর দেখ এটাকে তোর লেখা হয় কিরকম ভাবে? RAD দিয়ে, আর এটাকে লেখা হয় কি দিয়ে? SR দিয়ে লেখা হয়। ওকে, তাহলে এই যে দেখ মেন ইউনিট বলতে আমাদের কি দেখলাম? এখানেতে এই যে 7 খানা ইউনিট ছিল, এই 7টা হচ্ছে মেন। দেখ 7টার মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6 7। এই 7টা হচ্ছে কি মেন ইউনিট। এই 7টা মেন ইউনিট ছাড়াও আমাদের যে আরো কিছু ইউনিটকে যেগুলোকে আমরা এখনকার দিনে তোর মেন ইউনিট হিসাবে ধরে নিচ্ছি বা ফান্ডামেন্টাল ইউনিটস হিসাবে ধরে নিচ্ছি, সেগুলোর মধ্যে কে কে আসছে তোর দেখ? এই সাপ্লিমেন্টারি ইউনিটস। সেই সাপ্লিমেন্টারি ইউনিটস গুলোর মধ্যে কাকে, কাকে ধরে নিচ্ছি? না তোর প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এবারে দেখ বিভিন্ন যে এসআই ইউনিট গুলো আছে তাদের কয়েকটা ডেফিনেশন তোদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রেডি করে যেতে হবে। কোনটা কোনটা তোদের রেডি করে যেতে হচ্ছে দেখ, আর কি কি রেডি করে যেতে হচ্ছে এক্স্যাক্টলি সেই কথাগুলোকে যদি তুই দেখিস, দেখ কি কি। না প্রথমেতে তুই দেখছিস কি এই মিটারের ডেফিনেশনটা রেডি করছিস। মিটার বলতে কি বোঝানো হয়েছে? না ইট ইজ দ্য লেন্থ অফ দ্য পাথ। ওকে, হচ্ছে এটা কোনো দৈর্ঘ্যের বা কোনো পথের একটা ছোট্ট পাথ। সেটাকে বলা হচ্ছে কি কিরকম ভাবে? না ট্রাভেলড বাই লাইট ইন ভ্যাকিউম ডিউরিং এ টাইম ইন্টারভাল অফ এই টাইম পিরিয়ডটা। ওকে, তাহলে আমাদের কি বলা হয়েছে? আলো আমাদের এই যে স্মল টাইম ফ্র্যাকশনটা দিয়ে দেওয়া আছে, এই ফ্র্যাকশনটার মধ্যে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকেই আমাদের বলা হচ্ছে কি মিটার। ওকে, তোদের কিন্তু পরীক্ষাতে এই ভ্যালুসটাকে তোদের মুখস্থ করে যাওয়া উচিত। পরীক্ষাতে এমসিকিউ এর ক্ষেত্রে এই ভ্যালুটাকে জাগলারি করে তোকে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে কথা কি শিখে নিলি? না মিটার বা লেন্থের একক বলতে কি বলছিস? না সেটা হচ্ছে কি আলো আমাদের এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যেটাকে আমি এখান থেকে তোর সবুজ কালি দিয়ে গোল করে দিলাম, এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যতখানি ডিস্টেন্স কভার করে সেটাকেই বলবি কি তুই 1 মিটার বলে বলবি। ওকে, এবং এটা ডিরাইভ কত সালে করা হয়েছিল বা মানে ধরে নেওয়া হয়েছিল কত সালে? 1983 তে। এটাও কিন্তু তোদের একটু মাথায় রেখে দিতে হবে। এরপরেতে তোরা যেইটার ভ্যালুসটাকে মুখস্থ করে রাখবি বা মাথার মধ্যে রেখে যাবি সেটা হচ্ছে কোনটা? না এই কিলোগ্রামটা।
কিলোগ্রামটা কি বোঝানো হয়েছে? না দেখ, ইট ইজ ইকুয়াল টু দ্য মাস, ওকে, অফ দ্য ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ অফ এ কিলোগ্রাম, এ প্লাটিনাম ইরিডিয়াম অ্যালয় সিলিন্ডার কেপ্ট অ্যাট ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স। ওকে, তাহলে এখান থেকে কি বলা হলো কি না, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স এর দপ্তরেতে একটা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি সংকর ধাতুর কোনো একটা জিনিসকে বসিয়ে রাখা হয়েছে। সেই বস্তুটার ওজনকেই আমরা ধরে নিই কিরকম ভাবে না 1 কিলোগ্রাম হিসাবে ধরি। ওকে, তাহলে আমাদের কি কথা হলো, কিলোগ্রাম, কিলোগ্রামটাকে কার রেসপেক্টে তাহলে মেজার করছি বা কোনটাকে কিলোগ্রাম হিসাবে ধরে নিচ্ছি, সেটা আসছে কি দেখতো, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরেতে কোন ধাতু দিয়ে তৈরি না সেই ধাতুটার নামটা তোদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি প্ল্যাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি একটা জিনিসকে রেখে দেওয়া হয়েছে, যেটাকেই তোরা বলছিস কি না, যেটাকে বলছিস হচ্ছে তোর 1 কেজি ওয়েট। এটা কত সালে তৈরি করা হয়েছিল না 1889 সালে তৈরি করা হয়েছিল বা ধরে নেওয়া হয়েছে। এরপরেতে কি আছে দেখতো, সেকেন্ডস। সেকেন্ডস এর ইউনিটটা তোদের মোটামুটি আপাতত করতে হচ্ছে না, মানে এটাকে তোদের মুখস্থ করার দরকার হচ্ছে না। আচ্ছা, অ্যাম্পিয়ার এর ডেফিনেশনটাকেও তোদের মুখস্থ করার দরকার পড়ছে না, কিন্তু আরেকটা ডেফিনেশন যেটা তোদের মুখস্থ করার দরকার পড়বে সেটা হচ্ছে কি এই কেলভিনেরটা। সেটা হচ্ছে কি দেখতো, কেলভিন ইজ দ্য ফ্র্যাকশন অফ 1.273.16 of the temperature of triple point of water। তাহলে জলের ট্রিপল পয়েন্টের 1/273.16 সেই ভ্যালুটাকেই তোর বলা হয় কি না 1 কেলভিন। ওকে, এখানেতে তোদের একটা নতুন পয়েন্ট শিখে গেলি বা নতুন কথা শিখে গেলি, সেটা হচ্ছে কি ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টটা কি জিনিস ভাই? কিছুই নয়, এমন একটা পয়েন্ট যেখানেতে আমাদের তিনটে জিনিস, অর্থাৎ জলের তিনটে অবস্থা কে কে না, তোর বরফ, জল এবং বাষ্প, তিনটেই একই সাথে থাকতে পারে, সেই টেম্পারেচারটাকেই আমরা বলছি কি ট্রিপল পয়েন্ট। তাহলে ট্রিপল পয়েন্টের ডেফিনেশনের সময় তোরা কি করে নিচ্ছিস না, ট্রিপল পয়েন্ট বলতে কি বুঝছিস, যেখানে জল আর কে বরফ আর কে বাষ্প, ওকে, তিনটেই একসাথে থাকতে পারে, সেইটার 1/273.16 কে আমরা বলছি কি না কেলভিন। তাহলে এই ডেফিনেশনটাকেও কিন্তু তোদের রেডি করে যেতে হচ্ছে। এরপরে তো এখানটাতে কথা আছে কি দেখতো, প্লেন অ্যাঙ্গেল। এই প্লেন অ্যাঙ্গেলের কনসেপ্টটা কিরকম ধরনের বা এই প্লেন অ্যাঙ্গেলের কথাটা কিরকম ধরনের, দেখ এখানটাতে বলা হচ্ছে কি না, প্লেন অ্যাঙ্গেল ইজ দ্য রেশিও অফ আর্ক টু দ্য রেডিয়াস। কিরকম কথা বলা হচ্ছে আর্ক টু দ্য রেডিয়াস এর মধ্যে, দেখ ধর আমাদের এই কোন একটা বৃত্ত আছে, এই বৃত্তটার রেডিয়াস বলতে কাকে বুঝি, এটুকুনি পার্টকে বলি রেডিয়াস। আর্ক বলতে কি বুঝি, বৃত্তটা এখান থেকে কিছু দূর চলে গেছে, তার ফলে এখানটাতে একটা কোণ উৎপন্ন করেছে, যে কোণটাকে ধর আমি বললাম কত থিটা, আর এর ফলে মানে ধরে নে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছিল, এর ফলে সে একটা দূরত্ব অতিক্রম করেছিল, সেটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো তোরা তখন বলতে পারবি কি না, এদের রিলেশনটাকে এই বৃত্তের চাপ অর্থাৎ এস সেটা ইকুয়াল টু কত হয় আর ইন্টু থিটা। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু তোর কত আসবে না, সিম্পল কথা এস বাই আর। এবারেতে দেখ যদি কখনো এরকম হয়, অর্থাৎ যে চাপটা বৃত্তের তার ভ্যালুটা রেডিয়াসের সাথে সমান হয়ে যায়, তাহলে যদি কখনো বৃত্তের চাপ বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান হয়ে যায়, তখন যে কোণ উৎপন্ন হবে, যে কোণ উৎপন্ন হবে তাকে 1 রেডিয়ান বলা হবে। ওকে, তাহলে এই কথাটাকে শিখে নিলি না, তোদের প্লেন অ্যাঙ্গেল বলতে কি বুঝছিস না, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু এস বাই আর, যেখানটা থেকে আমরা কিসের কথা শিখে নিলাম, যেখানটা থেকে আমরা শিখে নিলাম হচ্ছে যে তোর যদি কখনো বৃত্তের চাপ বৃত্তের রেডিয়াসের সাথে সমান হয়ে যায়, সেই সময়তে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলছি কি না 1 রেডিয়ান। এরপরেতে চলে যাব আমরা কার কথায় না, এরপরেতে চলে যাব হচ্ছে সলিড অ্যাঙ্গেলের। ওকে, সলিড অ্যাঙ্গেলের সময়তে কি বোঝানো হচ্ছে দেখতো সেটা,
দেখ, এটা কোনো একটা সলিড সারফেস আছে। সলিড সারফেস বলতে এখান থেকে কার কথা বলেছি? না একটা এরকম এই কোণের কথা বলেছি। সেই কোণটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলছি কি? না ডি ওমেগা, যাকে বলছি সলিড অ্যাঙ্গেল। কিরকম কথা? মনে কর আমাদের কাছে এরকম একটা তোর গোলক আছে। এটা কার কথা কল্পনা করছি? এটা কিন্তু বৃত্ত নয়। এটা আমরা গোলকের কথা কল্পনা। গোলকটার ক্ষেত্রে মনে কর গোলকের তো একটা কিছু সারফেস এরিয়া থাকবে, মানে গোলকের তো একটা পৃষ্ঠ এরিয়া থাকবে। মনে কর আমাদের গোলকের পৃষ্ঠ এরিয়া ধরলাম হচ্ছে এইটা। এই পৃষ্ঠ এরিয়াটা আমাদের সেই গোলকটার কেন্দ্রে একটা সলিড কোণ উৎপন্ন করছে। মানে মনে কর না তোদের কাছে এরকম একটা চোঙ আছে, এইরকম চোঙ আছে, আস্তে আস্তে বেড়ে গেছে। তাহলে সেটা কি করবে? তার কেন্দ্রে এরকম একটা ছোট্ট কোণ উৎপন্ন করবে, যেটাকে আমি এখানটাতে দেখিয়েছি। দেখ এই কোণ এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে চলে যাচ্ছে, সেটা কেন্দ্রে একটা ছোট্ট কোণ উৎপন্ন করছে। যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা কি বলছি? না সলিড অ্যাঙ্গেল বলে প্রকাশ করছি। বোঝা গেল পয়েন্টটা? তাহলে এখান থেকে কথা কি আমরা শিখে নিলাম? না দেখ, সেই ডি ওমেগা সেটা ইকুয়াল টু কত দেখে নিয়েছি? না ডিএ বাই আর স্কোয়ার। এবারেতে যদি আমাদের কখনো এরকম হয় যে এরিয়ার ভ্যালুটা আর স্কোয়ারের সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে কি বলছি? ইফ এরিয়া ইকুয়াল টু আর স্কোয়ার, তখন আমাদের দেখ এই তখন কি দেখছি? দেখ তো আমাদের এই ডি ওমেগা বা সেই সলিড অ্যাঙ্গেল তার ভ্যালুসটা তোর কত চলে আসছে দেখ তো। সেই ডি ওমেগা সেই ভ্যালুসটা কত দেখছিস? না ডিএ বাই আর স্কোয়ার। তাহলে একটু আগেই আমরা কি ডিসকাশন করলাম? ডি ওমেগা ইকুয়াল টু আমি লিখে দিয়েছিলাম তোদের কত? না ডিএ বাই আর স্কোয়ার। যদি কখনো বলে দিলাম যে এই এরিয়াটার ভ্যালুটা আর স্কোয়ারের সাথে সমান হয়ে যাচ্ছে, তখন তোরা কি দেখে নিচ্ছিস? ডি ওমেগা ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ তার ভ্যালুসটা কত পাচ্ছিস? 1। তাহলে যদি কখনো তো বৃত্তের সারফেস এরিয়াটা আমাদের রেডিয়াস স্কোয়ারের সাথে সমান হয়, সেই সময় কেন্দ্রে উৎপন্ন যে ঘন কোণ তৈরি হয়, বা সেই সময় কেন্দ্রে উৎপন্ন ঘন কোণকে আমরা বলবো কি? না সলিড অ্যাঙ্গেল। সেই সময় কেন্দ্রে উৎপন্ন ঘন কোণকে সলিড অ্যাঙ্গেল বলছি, বা সেই সময় কেন্দ্রে উৎপন্ন ঘনকোণকে 1 স্টেরেডিয়ান বলছি। ওকে, এই ডেফিনেশনটাকেও তাহলে তোরা কিন্তু রেডি করে ফেল। এর পরের কয়েকটা কথাগুলো দেখ, কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দেয়া আছে, যেগুলোর মধ্যে কি কি বলছি দেখ তো। দেখ, ইভেন ইফ এ ইউনিট ইজ নেমড আফটার এ পারসন, মানে যদিও ইউনিটকে কারণ না কারণ নাম দিয়ে লেখা হয়েছে, সেখানেতেও দ্য ইউনিট ইজ নট রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। ওকে, তাহলে যদিও ইউনিটটা কি হয়েছে না তোর কারণ নাম অনুসারে নামাঙ্কিত করা হয়েছে, যেমন দেখ এখানে তো জুল, জুল কে ছিল? সায়েন্টিস্ট। তো সেই জুলের নাম অনুসারণ করা লেখা হলেও আমাদের কিন্তু ইউনিটটা লেখার সময় শুরুতেই ক্যাপিটাল যে লেখা হয় না, তার বদলেতে কি লেখা হয়? না এই স্মল যে লেখা। ওকে, তারপরেরটাতে আমাদের তাহলে কি আসছে দেখ, তারপরেরটাতে আসছে ফর এন ইউনিট নেম আফটার এ পারসন দ্য সিম্বল ইজ এ ক্যাপিটাল লেটার, ফর জুলস দ্য ইট ইজ রিটেন অ্যাজ ক্যাপিটাল জে। তাহলে যদি আমি এককটার পুরো কথা বলি, এককটার পুরো কথা লিখতে গেলে সেটাকে ছোট হাতের জে দিয়ে শুরু করতে হচ্ছে। আর যদি আমি কি বলি শুধু তাকে একটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ওকে, তাকে সেটা সিম্বল কি আসবে, সেই সিম্বলটাকে বোঝাতে গেলে আমি বসিয়ে দেবো কা দিয়ে? না শুধুমাত্র ক্যাপিটাল জে দিয়ে। ওকে, আর বাকি জিনিসগুলোকে কাকে দিয়ে লেখা হবে? সেটা হচ্ছে কি লোয়ার কেস লেটার দিয়ে লেখা হবে। যেমন সেকেন্ডের ক্ষেত্রে সেটা লেখা আছে কি স্মল এস দিয়ে লেখা আছে। ওকে, তাহলে দেখ যদি কোনো ইউনিট আমাদের কারো সায়েন্টিস্টের নাম অনুসারে হয়, ইউনিটের যদি আমি পুরো কথাটা লিখি, যেমন জুলের ক্ষেত্রে পুরো কথাটা লিখলাম, সেটাকে লিখতে গেলে আমাদের ছোট হাতের জে দিয়ে শুরু করতে হবে। কিন্তু আমি যদি সেই ইউনিটটার সিম্বলটাকে লিখতে চাই, তখন আমাদের কি করতে হচ্ছে দেখতো? তখন সিম্বলটাকে লিখতে গেলে শুধুমাত্র ক্যাপিটাল জে লিখতে হচ্ছে। তাহলে সিম্বল লেখার সময় সেটাকে ক্যাপিটালে লিখবো, পুরো নাম লেখার সময় সেটাকে স্মল জে। আর যদি আমাদের অন্য কোনো ঘটনা ঘটে, মানে সায়েন্টিস্টের নাম অনুসারে নামাঙ্কিত ছাড়াও তো অন্যভাবে তৈরি হয়ে থাকতে পারে, যেমন কি সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু তার সিম্বলটাকেও আমরা ছোট হাতের এস দিয়ে লিখে রেখেছি। ওকে, এর পরের কথাতে দেখ, দ্য সিম্বল অফ ইউনিটস ডু নট হ্যাভ প্লুরাল ফর্ম।
তার মানে কি বলা আছে দেখতো, আমাদের 70 মিটার সেটাকে আমরা 70 এম লিখবো, কিন্তু 17 ms লিখবো না। কেন? নিশ্চয়ই বুঝতে পারছিস কিরকম কথা। মিটারকে আমরা মিটারই লিখি, কিন্তু আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে 70 লিখছি, মানে সেটাকে আমরা কি করব, সেটাকে বহু বচন করে দেব, মানে এর পাশে এস লিখে দেব, কিন্তু এই এর পাশে এস আমরা কখনো লিখবো না। ইউনিটস এর কিন্তু কখনো বহু বচন বা প্লুরাল ফর্ম হয় না। ইউনিটস এর কিন্তু যা কিছু ফর্ম আছে সবই তোর কিন্তু না নরমাল ফর্ম, প্লুরাল ফর্মেতে তোর যাওয়ার দরকার। গেল পয়েন্ট। আচ্ছা, এর পরের কথাটা দেখ, পাঞ্চুয়েশন মার্কস আর নট রিটেন আফটার দ্য ইউনিটস। তার মানে দেখ এখানটাতে বলা আছে কি 1000 সিসি, 1000 সিসি বলতে তোরা বুঝতে পারছিস কি কিউবিক সেন্টিমিটার, সেটাকে আমাদের সিসি হিসাবেতেই লিখি, কিন্তু সি এর পরে একটা ফুল স্টপ, আবার সি এর পরে একটা ফুল স্টপ, সেটা কিন্তু আমাদের দেখতে পাই না। তাহলে আমাদের কি হচ্ছে না, ইউনিটস লেখার সময়তে কিন্তু আমাদের দ্য পাঞ্চুয়েশন মার্কস কে কিন্তু আমরা কখনো ব্যবহার করব না। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল পয়েন্ট? এর পরের কথায় চল না, আমাদের বেসিক কিছু কিছু ইউনিটস এবং তার নামগুলো তোদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হচ্ছে। এখানেতে টেবিলেতে তো সবকিছুই দেয়া আছে, তোরা সবগুলো চাইলে অবশ্যই মুখস্থ করতে পারিস, কিন্তু আমি বলবো সবগুলো তো তোদের পরীক্ষার জন্য করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোদের মুখ বলে দিই। যেমন দেখ, মিনিট আওয়ার ডে এটা আমার বলার দরকার নেই, তোদের করতেই হচ্ছে। কিন্তু ইয়ার, ইয়ার মানে তোরা কত করছিস দেখ তো, তোরা ইয়ার মানে কিন্তু 365 দিন নিচ্ছিস না, সেটা কত নিচ্ছিস, 365.25 ডেজ নিচ্ছিস, এবং সেটার করসপন্ডিং সেকেন্ডের ভ্যালুটাকে কিন্তু তোরা মুখস্থ করছিস। পরীক্ষায় কিন্তু এরকম কোয়েশ্চেন হতে পারে, 1 ইয়ার সমান কত সেকেন্ড, সেটার ভ্যালুকে তোরা লিখে দিচ্ছিস কত, 3.156 ইন্টু 10⁷ সেকেন্ড। এই ভ্যালুসটাকে কিন্তু তোরা রেডি করছিস, রাইট? আচ্ছা, এরপরে যে তোদের কিসের কথা চলে আসছে দেখতো, ডিগ্রি। ডিগ্রিটা তোরা সবাই শিখেছিস, ডিগ্রির বেসিক রিলেশন কিরকম কথা ছিল দেখতো, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তো সেখান থেকে 1 ডিগ্রি ইকুয়াল টু তোরা কত লিখতে পারতিস, 1 ডিগ্রি ইকুয়াল টু লিখতিস হচ্ছে কত, পাই বাই 180 রেডিয়ান। এবং এই কনভার্সনটা বহু জায়গাতেই তোকে ব্যবহার করতে হবে, তো সেটাকেও এখানেতে দিয়ে দেওয়া আছে, সেটাকে তোরা রেডি। এরপরে যেটা করছিস সেটা হচ্ছে লিটার। তোরা সবাই শিখেছিস লিটার কিন্তু এসআই ইউনিট নয়, লিটার মানে আমরা কত ধরি না, ডেসিমিটারের কিউব ধরি। তো যেহেতু সেটা ডেসিমিটারের কিউব, অর্থাৎ 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, সেটাকে এসআই এককে লিখতে গেলে কত লিখতে হয়, 10⁻³ মিটার কিউব। ওকে, এই ভ্যালুসটাকেও কিন্তু তোদের মুখস্থ করতে হবে। এরপরে করছিস কার কথা, টন। সবাই শিখেছিস 1 টন মানে কত হয়, 10⁻³ কেজি, মানে অবশ্যই বুঝতে পারছিস সেটা কার কথা বলছি, আমরা 1000 কেজির কথা বলছি। এরপরে দেখ ক্যারাট, তোরা তো অনেকেই সোনার বা রূপোর যে বা কি বলে আমাদের হীরার জিনিস কিনতে চাস, সেখানেতে কি লেখা থাকে, 24 ক্যারাট লেখা থাকে। তো সেই যে বেসিক ক্যারাটের ভ্যালুটা, সেই ক্যারাটের ভ্যালুটা কত হয় না, 200 mg। আর তোরা কি করছিস, এখান থেকে বাকি কিছুর মধ্যে আজ করে নিচ্ছিস কোনটা, এই কুইন্টালটা। 1 কুইন্টাল মানে কত হয় না, 100 কেজি। মোটামুটি আমি যেগুলো মার্ক করে দিলাম, এই মার্ক করে দেওয়া জিনিসগুলোকেই তোরা করতে থাকিস, তাহলেই দেখবি যে তোদের পারপাস সলভ হচ্ছে। এরপরেতে দেখ, এই যে মেজারমেন্ট অফ লেন্থ নিয়ে কথা আছে, এই মেজারমেন্ট অফ লেন্থ নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাশন করব, রাইট? তো এই অবধি আজকের ক্লাসের জন্য থাক, যতটা করলাম ততটাকে তোরা ভালোভাবে দেখার চেষ্টা করিস। আশা করি তোদের ভালো লাগছে। আমরা বাকিগুলোকেও আমাদের পুরোটাই তোদের কাছে আমরা আস্তে আস্তে দিয়ে দেব। পরের ক্লাসতেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরেতে আমরা কি করব, একটা প্র্যাকটিস সেশন রাখবো। সেই প্র্যাকটিস সেশনে এক্সামে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেরকম কিছু কোয়েশ্চেনের ডিসকাশন করব। সেই ডিসকাশনের পরেতে আমরা কোথায় চলে যাব না, আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ একমাত্রিক গতির চ্যাপ্টারে চলে যাব। ওকে, এই বলেই আজকের কথা তোদের সাথে শেষ থাক, বাকি কথা পরের ক্লাসে হবে। চল, বাই বাই।